আসসালামু আলাইকুম। ডক্টরলা.কম আয়োজিত ফেসবুকের লাইভ প্রোগ্রাম ডক্টরলায় আমার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের কার্ডিয়াক সার্জারি নিয়ে। আর আমরা জানতে পারবো আমাদের আজকের অতিথির কাছ থেকে যে কার্ডিয়াক সার্জারির বর্তমান অবস্থা ও তার সম্ভাবনা নিয়ে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ বদরুল আলম স্যার। তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কর্মরত আছেন কার্ডিয়াক সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকাতে। দর্শক, আপনারা চাইলে স্যারের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন। আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে। এছাড়াও আমাদের এই প্রোগ্রামটি, যেটি এখন ফেসবুকে লাইভে চলে গিয়েছে, সেখানে কমেন্টে গিয়ে আপনারা আপনাদের বয়স উল্লেখ করে আপনাদের সমস্যাটি লিখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর উত্তর জানাতে এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ভালো রাখছেন। স্যার, আমাদের সেটে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। স্যার, আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের কার্ডিয়াক সার্জারি। তো স্যার, প্রথমে যদি আমাদেরকে বলে নিতেন যে কার্ডিয়াক সার্জারি বলতে আসলে আমরা কি বুঝি? কার্ডিয়াক সার্জারি আমরা বাংলায় যদি বলি তাহলে হার্টের অপারেশন, এবং বাংলাদেশের হার্টের অপারেশন এটার ইতিহাস অনেক লম্বা। আমরা যদি হার্টের অপারেশনের কথায় যাই তাহলে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হয় আমাদের মেন্টর ছিলেন প্রফেসর নবী আলম খান স্যার এবং প্রফেসর এস.আর. খান স্যার। 1986 সালে বাংলাদেশে প্রথম হার্টের অপারেশন শুরু হয়। তারপরে ওপেন হার্ট সার্জারি শুরু হয় 1994 সালে। আজ অনেক পথ পরিক্রমায় আমরা বাংলাদেশে কার্ডিয়াক সার্জারির একটা অনেক উন্নত পর্যায়ে চলে এসেছি এবং ইতিমধ্যে আমরা অনেক রোগীকে হার্টের অপারেশন করে সুস্থ জীবনে ফিরিয়ে দিয়েছি। এবং হার্টের অপারেশন বলতে আমরা যদি ভালো করে বুঝতে চাই তাহলে আমাদেরকে মনে রাখতে হবে হার্ট অবস্থান করে আমাদের বক্ষের মাঝে, এবং সেখানে আমাদেরকে ওপেন করে, চেস্ট ওপেন করে সেখানে হার্টের ভিতরে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সমাধান করে তারপরে আবার বেরিয়ে আসা। এবং এইভাবেই আমরা হার্টের সার্জারিটাকে বোঝাতে চেয়েছি। জি স্যার। স্যার, হার্টের জন্য কমন সিমটমস বা লক্ষণগুলো কি কি হার্টের প্রবলেমের জন্য স্যার? আসলে হার্টের যে কোনো অসুখেই কিছু কিছু কমন কিছু উপসর্গ দেখা যায়। যেমন রোগীর পালপিটেশন হয় বা রোগী বলবে যে আমার বুকে ধড়ফড় করে, এটাকে আমরা পালপিটেশন বলি। বুকে ব্যথা হতে পারে, তারপরে পেশেন্টের শ্বাসকষ্ট থাকতে পারে, শরীরের রং বদলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, নীল হয়ে যাওয়া, এটাকে আমরা সায়ানোসিস বলি। তারপরে ক্লাবিং হতে পারে। এগুলো রোগীরা এসে আমাদেরকে বলে যে আমাদের এই সমস্যা হচ্ছে। তারপরে আমরা পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে রোগটা সঠিকভাবে নির্ণয় করার জন্য চেষ্টা করি। আচ্ছা স্যার। স্যার, একজন মানুষ আসলে কখন বুঝতে পারবেন যে তার হার্টের সমস্যা হচ্ছে বা তাকে ডাক্তারের কাছে যেতে হবে? উপসর্গই তাকে বলে দিবে। এবং যদি সে শিশু হয়, আসলে এখানে ব্যাপারটা এরকম যে শিশু থেকে বার্ধক্য পর্যন্ত হার্টের রোগ সমস্ত জীবনব্যাপী হতে পারে। কিছু কিছু শিশু জন্মগত হার্টের সমস্যা নিয়ে জন্মায় এবং তাদের মা বাবাই বুঝতে পারবে যে তার হার্টের সমস্যা আছে। যেমন বাচ্চা খেতে চাবে না, কান্নাকাটি করবে, বাচ্চা রেস্টলেস বা অস্থির থাকবে এবং খাওয়ার সমস্যা হবে, শ্বাসকষ্ট হবে, কয়েকদিন পর পরই জ্বর, কাশি এরকম হতে পারে। মানে তার একটা অসুখ লেগেই থাকবে আসলে সুস্থ। বিশেষ করে তার শ্বাসকষ্ট, কাশি এবং বুকের উঠানামা যখন খুব বেশি হবে, পালপিটেশনটা মাই প্রথম নোটিস করে। এবং খাওয়ার সময় দেখা যাবে যে বাচ্চাটা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, খেতে পারছে না। এবং বয়স্ক মানুষ যখন হাঁটতে যাবে তখন দেখা যাবে সিঁড়ি দিয়ে এসে দোতলা ওঠার পরেই সে হাঁপিয়ে যাচ্ছে। তার নর্মাল কাজকর্ম, যে দৈনন্দিন যে কাজকর্ম ছিল এগুলো সঠিকভাবে করতে পারবে না, সে ক্লান্ত হয়ে যাবে, শ্বাসকষ্ট হবে, বুকে ব্যথা হবে। এই তিনটেই মূলত তার লক্ষণ হিসেবে প্রকাশ পাবে। এবং বয়স্ক মানুষদের ব্যাপারেও আমরা এই তিনটে সমস্যা আমরা দেখতে পাবো, যে তার শ্বাসকষ্ট, তার পালপিটেশন এবং চেস্ট পেইন। এই তিনটা থাকলেই তাকে ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে রোগ নিরূপণের জন্য। আচ্ছা আচ্ছা। স্যার, কোন বয়সে আসলে কার্ডিয়াক সমস্যাগুলো হয়ে থাকে? একটু আগেই আমরা এই বিষয়টা বললাম যে শৈশব থেকে শুরু করে, অর্থাৎ মাতৃগর্ভ থেকেই আপনার অনেকেরই হার্টের অসুখ থাকে, আবার জন্মের পরও কিছু অসুখ হয় এবং সারা জীবনই সে হার্টের অসুখে ভুগতে পারে। তো আমরা একে এইভাবে ভাগ করতে পারি: জন্মগত হৃদরোগ সমস্যা এবং জন্ম পরবর্তী হৃদরোগ সমস্যা।
এবং সম্পর্কিত যে হৃদরোগগুলো আছে জন্মগত, এগুলাকে আমরা হার্টের মাঝে অনেকেই বলে যে হার্টের ছিদ্র আছে, অথবা হার্টের যে বড় বড় রক্তনালীগুলো আছে এগুলো হয়তো জায়গার মাঝে সঠিক জায়গায় বা সঠিক অবস্থানে নেই, এই ধরনের সমস্যা হতে পারে। তো এই ধরনের অ্যাবনর্মাল কানেকশন এবং হার্টের মাঝে ছিদ্র, এগুলোই জন্মগত হার্টের সমস্যা। আর বয়স্ক রোগীদের মাঝে দেখা গেল যে যাদের ওজন বেশি, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, স্মোকিং এর অভ্যাস আছে, এবং যারা পরিশ্রম কম করে, অর্থাৎ যারা সেডেন্টারি লাইফ লিড করে, তাদেরই আপনার দেখা গেল যে হার্টের সমস্যাগুলো বেশি হয়ে থাকে। আচ্ছা স্যার, কোন কোন কার্ডিয়াক সমস্যাগুলো নিয়ে আপনারা ডিল করে থাকেন? অ্যাকচুয়ালি কার্ডিয়াক সার্জারি হার্টের সবগুলো সমস্যারই লাস্ট অপশন হলো কার্ডিয়াক সার্জারি। শুরু হয় মেডিকেশন দিয়ে, আর আমরা সার্জনরা বলি মেডিকেশনটা অ্যাকচুয়ালি বাইং দ্য টাইম, আমরা কিছুটা সময় আমরা পাই। যেমন জন্মগত হৃদরোগের কথা যদি বলি, তাহলে এটার মূল চিকিৎসাই হলো অপারেশন। আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি, যেমন এএসডি, বিএসডি, টেট্রালজি অফ ফেলট, ট্রাইকাসপিড এট্রেসিয়া, টিজিএ, এই যে কয়েকটা রোগের নাম বলবো, এগুলো রোগীর আত্মীয় স্বজনরা জেনে যায়। আচ্ছা, এবং এগুলো নিয়েই আমাদের কাছে আসে। শিশুর যে চিকিৎসক থাকে, শিশু বিশেষজ্ঞ থেকে কার্ডিওলজিস্ট হয়ে তারপর আমাদের কাছে আসে। কাজেই আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে রোগীরা আমাদের কাছে যেসব সমস্যা নিয়ে আসে, এগুলোর আসল সমাধান সার্জারি। বুকে যে ব্যথা হয়, করোনারি হার্ট ডিজিজ, এটা মেডিকেশনে আমরা এটাকে যদি একটা লেভেল পর্যন্ত যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে হয়তো আমাদের অপারেশন থেকে আমরা একটু সময় পেতে পারি। কিন্তু তা না হলে পরবর্তীতে অপারেশনই একমাত্র আনসার। ভালভের অসুখ যদি বলি, মাইট্রাল স্টেনোসিস, এওরটিক স্টেনোসিস, মানে হার্টের সমস্যার মানে শেষটাই হচ্ছে গিয়ে অপারেশন। এবং শেষ না, আসলে কোনো কোনো রোগের প্রথমেই অপারেশন করতে হবে, কোনো কোনো রোগে একটু সময় পাবে, অপারেশনটা একটু ডিলে করা যেতে পারে। কিন্তু হার্টের চিকিৎসা বলতে 80% কেসে আমরা স্পেসিফিক্যালি আমরা দেখছি যে 80% কেসে চিকিৎসা হলো অপারেশন। স্যার, এই সমস্যাগুলো কেন হয়? স্যার, আপনি তো সমস্যাগুলো বললেন, সমস্যাগুলো আসলে স্যার কেন হয়? সমস্যাগুলো আপনার বহুবিধ কারণ আছে। প্রথমত যদি আমরা জন্মগত হার্টের সমস্যাগুলোর কথা বলি, তাহলে মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তখন মা কিছু ওষুধ সেবন করেন, এগুলো প্রয়োজনেই হোক অথবা না জেনেই হোক। এমন একটা ওষুধের লিস্ট আছে। তো এই ওষুধ সেবন করলে মায়ের এই গর্ভে শিশুর জন্মগত হৃদরোগ হতে পারে। এছাড়া বিবাহের একটা ব্যাপার আছে, আমরা জানি যে কনসেঙ্গুইনিটি বা নিজস্ব পরিবারের ভাই মানে কাজিনদের মাঝে যদি বিয়ে হয়, 1st ডিগ্রি কাজিন যারা, 2nd ডিগ্রি, তাদের মাঝে হলেও আপনার এই সমস্যাটা হতে পারে। এছাড়াও আপনার আজকে এনভায়রনমেন্ট পলিউটেড হয়ে গেছে, এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর জন্মগত হৃদরোগের জন্য একটা বিশাল কারণ। যেমন রেডিয়েশনে আমরা যেভাবে বাস করছি, রেডিয়েশন যদি বেড়ে যায় তাহলে মাতৃগর্ভী বাচ্চা জন্মগত হৃদরোগে আক্রান্ত হতে পারে। ম্যালনিউট্রিশন একটা মেইন ফ্যাক্টর, ম্যালনিউট্রিশনের মাদারের বাচ্চাও আপনার জন্মগত হৃদরোগে আক্রান্ত হতে পারে। এছাড়াও আপনার যারা বড় হয়ে উঠলো তাদের জীবনে আপনার দেখা গেল যে সে ওবেসিটি, ওবেসিটিকে কখনো এলাও করা যাবে না। স্যার, এখন তো ওবেসিটি অনেক কমন একটা প্রবলেম। কমন প্রবলেম। সো এই জন্য এটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। ওবেসিটি যখন শুরু হলো, আমাকে ধরে নিতে হবে সে সেকেন্ডারিলি এফেক্টেড হয়ে যাবে, করোনারি হার্ট ডিজিজে সে এফেক্টেড হয়ে যাবে, তারপর হাইপারটেনশন হয়ে যাবে, তারপর কোলেস্টেরল বেড়ে যাবে বা ডিসলিপিডিমিয়া হয়ে যাবে। কাজেই এই ফ্যাক্টর গুলোকে যদি আমরা আগেই প্রিভেন্ট করতে পারি তাহলে সে অনেকটাই মানে সার্জারি থেকে দূরে থাকতে পারবে। জি স্যার, আপনারা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এখন কার্ডিয়াক সার্জারি গুলো কি করছেন? এখন গ্লোবালাইজেশনের যুগ, আসলে কোনো কিছুতেই আমরা পিছিয়ে নাই। এমন কোনো অপারেশন নাই যেটা বাংলাদেশে হয় না আমাদের পার্শ্ববর্তী দেশে বা অন্য কোনো দেশে হয়। সকল অপারেশনই বাংলাদেশে হচ্ছে। শুধু পার্টিকুলারলি আমি একটা নামই বলবো, ট্রান্সপ্লান্ট এখন আমরা শুরু করতে পারিনি। এছাড়া অ্যাডভান্স যত প্রসিডিউর আছে, আমি যদি ক্যাটাগরিক্যালি বলি, কনজেনিটাল হার্ট ডিজিজের সকল অপারেশন বাংলাদেশে হচ্ছে। করোনারি হার্ট ডিজিজের বাইপাস সার্জারি কয়েকভাবে আমরা করে থাকি, সবগুলোই বাংলাদেশে হচ্ছে। ভালভের সার্জারি, ভালভ রিপেয়ার সার্জারি, ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি সবই আমাদের দেশে হচ্ছে। কাজেই এই মেসেজটা আমি দিতে চাই যে বাংলাদেশে এমন কোনো অপারেশন নাই যেটা হচ্ছে না। দর্শক, আশা করছি আপনারা শুনেছেন স্যার কি বলেছেন, যে বাংলাদেশে এখন হার্ট ট্রান্সপ্লান্টেশন সার্জারি ছাড়া বাকি সব ধরনের সার্জারি করা হচ্ছে। স্যার, এই যে অপারেশন গুলো আপনারা করছেন, এগুলোর খরচ কেমন স্যার?
এটা একটা অত্যন্ত মানে এই সময়ের একটা খুবই জরুরি প্রশ্ন। বাংলাদেশে হার্ট সার্জারি সরকারি প্রতিষ্ঠান হিসাবে, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, এখানে খরচ নাই বললেই চলে। আমরা যদি ওয়ার্ল্ড পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে হার্টের অপারেশন অনেক ব্যয়বহুল। এখানে বাংলাদেশের বিশেষ করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এতটাই এগিয়ে গেছে যে বলতে গেলে বিনা খরচে এখানে অপারেশন হচ্ছে। আর যত সামান্য অপারেশন ব্যয় হচ্ছে সেটা শুধু তার রক্ত, আপনি জানেন ওপেন হার্ট সার্জারিতে বেশ কিছু ব্লাড ট্রান্সফিউজ করতে হয়, 3 থেকে 4 জন ডোনার নিয়ে আসতে হয়, ডোনার রিলেটেড। আর কিছু মেডিকেশন আছে যেটা স্পেসিফিক একটা কেসের জন্য কিছু স্পেশাল মেডিকেশন লাগতে পারে, ওই জিনিসগুলো শুধু রোগীকে কিনে দিতে হয়। এছাড়া আমাদের অপারেশনের খরচ নাই বললেই চলে। তাহলে আপনার এই আনসারটা আমি এভাবে দিতে চাই যে 50 থেকে 60,000 টাকা যদি রোগী নিয়ে আসে তাহলে যে কোনো অপারেশন সে হৃদরোগ ইনস্টিটিউটে করতে পারবে। একই কথা যদি আমরা আবার প্রাইভেটেও যাই, সেখানে আপনার দেখা যাবে যে 2 থেকে 2.5 লক্ষ টাকায় সেই অপারেশনটা সে করতে পারছে। আমরা যদি দেশের বাইরে নিকটবর্তী যে কোনো দেশে আমরা চিন্তা করি তাহলে সেখানে এটা 3 থেকে 4 গুণ বেড়ে যাচ্ছে। সো আমাদের দেশে সরকারি বলি আর প্রাইভেটই বলি, সব জায়গায় ব্যয় অত্যন্ত কম, বিশেষ করে এই হার্টের সার্জারি। স্যার, এখন আমাদের দেশ থেকে কি বাইরের দেশে গিয়ে চিকিৎসা করার কোনো প্রয়োজন আছে কি আপনি মনে করেন স্যার? আমি মনে করি যে বাংলাদেশে যেহেতু হার্টের অপারেশন এখন অনেক দূরে গিয়ে গেছে এবং এত ভালো অপারেশন হচ্ছে, আমি আজকে বিগত 29 বছর আমি আমার ডাক্তারি জীবনে আমি যা দেখেছি, রোগীরা এই মুহূর্তে বাংলাদেশ থেকে কোনো কারণেই হার্টের সার্জারির জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবং রোগীদের মধ্যে যেমন একটা ভ্রান্ত ধারণা ছিল যে হার্টের সমস্যা হলেই মানে দেশের বাইরে যেতে হবে, চিকিৎসা বাংলাদেশে হবে না। হ্যাঁ, নিকট অতীতে আমরা যদি দেখি যে 80-র দশক থেকে 90 থেকে 2000, 2010 আর 2020 সামনে আসতেছে, আমরা যদি দশক হিসেবে চিন্তা করি, এই দশকটা আমাদের অত্যন্ত সাফল্যের দশক এবং এটা আকাশ ছোঁয়ার মতো। বাংলাদেশের যেসব সেক্টরে ডেভেলপমেন্ট হয়েছে আমরা অনেক ব্যাপার নিয়ে প্রাউড করি। অ্যাকচুয়ালি কার্ডিয়াক সার্জারি মেডিকেল সায়েন্সের এমন একটা বিশেষায়িত শাখা, সেখানে আকাশ ছোঁয়া সাফল্য এসেছে। স্যার, এই যে আপনারা সার্জারি গুলো করছেন, তো স্যার কোন ধরনের সার্জারি গুলো আপনারা বেশি করছেন স্যার? এখন ইনিশিয়ালি আমাদের দেশে অ্যাডাল্ট হার্ট সার্জারি যেমন করোনারি বাইপাস সার্জারি এবং ভালভ সার্জারি বেশি ছিল, কিন্তু বর্তমানে শিশুদের যে হৃদরোগের যে সমস্যা, এটা অনেক বড় বোঝা হিসাবে আমাদের সামনে চলে এসেছে এবং এই চ্যালেঞ্জটা বাংলাদেশের হার্ট সার্জনরা নিয়েছে এবং সমান সমান শিশু এবং অ্যাডাল্ট হার্ট সার্জারি, শিশু এবং বয়স্কদের হার্ট সার্জারি এখন বলতে গেলে 50-50 হয়ে গেছে। সকল সেন্টারে এখন শিশুদের হার্ট সার্জারি অনেক বেশি হচ্ছে এবং বয়স্কদের হার্ট সার্জারি অনেক বেশি হচ্ছে, 50-50 হয়ে গেছে। জি স্যার, আমরা তো জানি এনজিওগ্রাম, এই শব্দটা স্যার সবার সাথেই খুবই পরিচিত। স্যার, এনজিওগ্রামটা আসলে কি স্যার? এটা কয় ধরনের? খুবই সুন্দর একটা প্রশ্ন। এনজিওগ্রামটা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। রোগ নির্ণয়ের জন্য বিশেষ করে আমরা যখন হার্টের রক্তনালীর যে ব্লক আছে কিনা, করোনারি হৃদরোগ আছে কিনা আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে করোনারি এনজিওগ্রাম করতে হচ্ছে। এছাড়াও হার্টের ভিতরে যখনই আমরা হার্টের চেম্বার গুলাকে দেখতে চাই, কোনো ফুটা আছে কিনা বা যেটাকে ছিদ্র বলে, যে এএসডি, বিএসডি বা কমপ্লেক্স কোনো হার্ট ডিজিজ আছে কিনা, তখন কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন বলা হয়, এটাও কিন্তু একটা এনজিওগ্রাম। এছাড়াও আমরা সিটি এনজিওগ্রাম একটা শব্দ আছে, আপনি নিশ্চয়ই জানেন। এটা সিটি স্ক্যানের মাধ্যমে আমরা ডাই দিয়ে একটা নন ইনভেসিভ বা লেস ইনভেসিভ ওয়েতে আমরা সিটি এনজিওগ্রামও করতে পারছি। কাজেই এনজিওগ্রাম একটা প্রসিডিউর যার মাধ্যমে আমরা হৃদরোগ সঠিকভাবে নির্ণয়ের জন্য একটি পরীক্ষা হিসেবে আমরা গ্রহণ করেছি। বাংলাদেশে এখন অনেক জায়গায় এনজিওগ্রাম হচ্ছে, বাংলাদেশে এখন অনেক জেলা শহর পর্যন্ত হচ্ছে, বিভাগীয় শহরগুলোতে হচ্ছে। এনজিওগ্রাম শব্দটা আসলে অনেকেই শুনলে খুব ভয় পেয়ে যায়, যে মনে করে এটাই একটা অপারেশন বোধহয়, কিন্তু আসলে এনজিওগ্রাম শুনে ভয় পাওয়ার কোনো কারণই নাই। এটাও মানে রক্ত পরীক্ষার মতো একটা ইনভেস্টিগেশন বলা যায়। বিগত দশকে আমরা এনজিওগ্রামকে অত্যন্ত সেফেস্ট পর্যায়ে নিয়ে যেতে পেরেছি এবং এনজিওগ্রামের মৃত্যুর হার আমরা 0 পর্যায়ে নিয়ে এসেছি। আমি গত 2 বছরে আমি এনজিওগ্রাম করতে গিয়ে কেউ মারা গেছে এটা আমি শুনিনি। এটা অনেক বড় একটা সাফল্য স্যার বাংলাদেশের জন্য। আমাদের
কার্ডিওলজিতে। স্যার এনজিওগ্রাম ছাড়া আর কি কি ইনভেস্টিগেশনস বা টেস্ট আছে যেটা আপনারা করছেন আপনাদের হার্টের সমস্যাগুলোকে নির্ণয় করার জন্য? অ্যাকচুয়ালি এনজিওগ্রাম একটা সেকেন্ডারি পর্যায়ের পরীক্ষা। এনজিওগ্রামের আগে অনেকগুলো টেস্ট আছে জি এবং আমরা যদি ভালো করে রোগীটাকে পরীক্ষা নিরীক্ষা করি তাহলে রোগের 50% আমরা রোগ নির্ণয় করতে পারি। পরীক্ষার পরে আমরা ইসিজি, এক্সরে চেস্ট, ইকোকার্ডিওগ্রাফি এবং বিশেষ করে কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি, তারপর ইটিটি, সিটি এনজিওগ্রাম, 24 আওয়ার্স হল্টার মনিটরিং, এই টেস্টগুলো করলে তারপরে এমআরআই, সবগুলোতেই আমরা হার্টের রোগ নির্ণয় করতে পারি। স্যার হার্টে রিং পরানোর ব্যাপারটা নিয়ে কিছু বলেন স্যার। এটা আপনার যখনই রোগীদের এনজিওগ্রাম করা হয়, এনজিওগ্রাম করে দেখা গেল যে তার করোনারি রক্তনালীতে কোথাও একটা ব্লক আছে এবং এই ব্লকটা যদি 60%-এর চেয়ে বেশি হয় তাহলে তার জীবনের জন্য ঝুঁকি হয়ে যায়। আচ্ছা, কাজেই তখন আমরা এনজিওগ্রামের মাধ্যমেই আমরা এনজিও পরবর্তী প্রসিডিউর এনজিওপ্লাস্টির মাধ্যমে সেখানে রিং পরিয়ে দেওয়া হয় এবং 1টা 2টা 3টা ভেসেল পর্যন্ত এখন সেফলি আমাদের দেশে। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে ব্লকটা হচ্ছে স্যার, এই ব্লকটা কেন হচ্ছে? এই ব্লকটা হচ্ছে আমি আপনাকে একটু আগেই বলেছিলাম, বিশেষ করে আমরা যারা সেডেন্ট লাইফ লিড করি, লিপিড প্রোফাইল এবং যারা স্মোকিং করে, এটা মাল্টিফ্যাক্টোরিয়াল। আসলে মূল সমস্যাটা শুরু হয় করোনারি রক্তনালীর ভিতরে। তার যে লেয়ার আছে, যেটাকে আমরা বলতেছি যে রক্তনালীর এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়ামের মাঝে দেখা গেল যে একটা প্লাগ প্রথমে সৃষ্টি হয়, সেখানে একটা ফ্যাট একটা ডিপোজিট হইতে শুরু করে এবং এটাই পরবর্তীতে রক্তনালীর ভিতরের যে রাস্তাটা কমিয়ে ফেলে। এটাকে আমরা ব্লক হিসাবে চিহ্নিত করছি। এখন তো স্যার ওবেসিটি বাংলাদেশে অনেক বেশি কমন হয়ে গিয়েছে। আগে যেমন দেশের বাইরেই এটা কমন ছিল, তো বাংলাদেশে ওবেসিটিটা কমন হওয়ার জন্য এখন কিন্তু আসলে দেখছি হার্টের ব্লকেও অনেক বেড়ে গিয়েছে স্যার। মানে এখন সবাই স্যার এই রিং পরা হার্টের ব্লক নিয়ে সবাই মোটামুটি অনেক কিছু জানেন, সাধারণ মানুষরাও। স্যার তো এই হার্টের রিং পরানোর পাশাপাশি আর কি কি সার্জারি করছেন, যেমন স্যার বাইপাস সার্জারি? রিংটা এটা ইনভেসিভ কার্ডিওলজির ব্যাপার। যারা আপনার যাদের রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তারা ওষুধ খেলেই অনেক সময় তাদের রিং থেকেও বেঁচে যাবে। পরবর্তী যখন দেখা গেল যে একটা সিগনিফিক্যান্ট একটা স্টেনোসিস হয়ে গেছে 60%-এর উপরে এবং তার সিমটম আছে পেশেন্টের, তখনই আমাদের ইন্টারভেনশন কার্ডিওলজির যে কলিগরা আছে, এটা আমরা সার্জনরা করি না, এটা ইন্টারভেনশনিস্টরা করেন, তারা হার্টের রিং পরিয়ে দেন। রিং পরার পরেও সে কিন্তু সেফ না। সে যদি লাইফস্টাইল মডিফিকেশন করতে না পারে, তার ওবেসিটি কমাতে না পারে, তার স্মোকিং এর অভ্যাস ছাড়তে না পারে, কোলেস্টেরল যদি তার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিন্তু তার পরবর্তীতে ওই রিংগুলো ব্লক হয়ে যায়। পুরো লাইফস্টাইলটাই একটু নিজের নিয়ন্ত্রণে করতে হবে। এটাকে বলি লাইফস্টাইল মডিফিকেশন। এটাকে আপনার যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে পরবর্তীতে তাকে আবার সার্জারিতে আসতে হবে। ওপেন হার্ট সার্জারির মাধ্যমে এটা করা হয়ে থাকে। স্যার ওপেন হার্ট সার্জারিটা কি? ওপেন হার্ট সার্জারি আসলে চেস্ট ওপেন করে যে কোনো প্রসিডিউর করাকেই ওপেন হার্ট সার্জারি বলা হয় এবং ওপেন হার্ট সার্জারির মাধ্যমে বাইপাস সার্জারি, বাল্ব সার্জারি, তারপরে আপনার কনজেনিটাল হার্ট ডিজিজ সার্জারি, সবগুলি আপনার ওপেন হার্ট সার্জারির মাধ্যমে করা হয়। তাহলে একটা প্রশ্ন থাকবে যে ক্লোজ হার্ট সার্জারি কি? অ্যাকচুয়ালি ইনিশিয়াল ফেজে যখন আমরা কিছু অপারেশন বাইপাস মেশিন ইউজ না করে, মানে কার্ডিওপালমোনারি বাইপাস মেশিনটাকে ইউজ না করে যখন আমরা করতাম, সেটাকে আমরা ক্লোজ হার্ট সার্জারি বলতাম। এখন নমেনক্লেচার চেঞ্জ হয়ে গেছে, সবই ওপেন হার্ট সার্জারি। চেস্ট ওপেন করলেই ওপেন হার্ট সার্জারি। স্যার এই কাদের করা হচ্ছে স্যার এই ওপেন হার্ট সার্জারিটা? সেই সব রোগী যাদের হার্টের অসুখের কারণে কোনো একটা সার্জারি প্রয়োজন। যেমন তার একটা, আমরা যদি বলি যে একটা এএসডি একটা পেশেন্ট, হার্টের মাঝে অলিন্দের মাঝে একটা ছিদ্র রয়ে গেছে, সেই অলিন্দের মাঝে যে ছিদ্রটা রয়ে গেল এটাকে এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এটা বন্ধ করতে হলে আমাদেরকে একটা ওপেন হার্ট সার্জারি প্রসিডিউর করতে হবে। আপনার আবার যদি বলি যে মাইট্রাল ভালভে তার স্টেনোসিস বা রিগার্জিটেশন আছে, কিন্তু সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস হলে আমাদেরকে সেটা ওপেন হার্ট সার্জারির মাধ্যমে তার ভালভটাকে রিপ্লেস করে দিতে হবে। ঠিক এওরটিক ভালভেও একইভাবে এওরটিক ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি করতে হবে। করোনারি আর্টারি বাইপাস গ্রাফট সার্জারি করাটাও ওপেন হার্ট সার্জারি। মাল্টিভেসেল ডিজিজ যখন হয় অথবা লেফট মেইন ডিজিজ, যেসব জায়গায় আপনার দেখা গেল যে রিং পরানো যাচ্ছে না, অথবা কোনো একটা
রক্তনালীর শুরুতে, এটাকে অস্টিয়াল লিশন বলে। অস্টিয়াল লিশন হলে সেখানে আপনার কোনো রিং পরানো যায় না, এই ধরনের কেস, অথবা মাল্টি ভেসেল ডিজিজ যেটা রিং ব্যয়বহুল হয়ে যায়, ইন দোজ কেসেস আমরা ওপেন হার্ট সার্জারির মাধ্যমে সিএবিজি করে দিচ্ছি। মজার ব্যাপার হলো সিএবিজিটাকেও আমরা এখন দুইভাবে করতে পারছি, হার্টকে থামিয়ে অথবা হার্টকে না থামিয়ে, বিটিং হার্ট সার্জারি। সো বাংলাদেশে এখন বিটিং হার্ট সার্জারি খুব এস্টাবলিশড হয়ে গেছে, আমরা সবাই এখন বিটিং হার্ট পদ্ধতিতেও আমরা হার্টের সার্জারি করি। স্যার আমাদের ফ্যানরা ফেসবুকে কমেন্ট করছেন, আমরা একটু কমেন্ট গুলো নিয়ে আসি, আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসবো পরে। স্যার তমা খান লিখেছেন, উনি জানতে চাচ্ছিলেন যে গ্যাস্ট্রিকের পেইনও বুকে হয় এবং বুকের ব্যথা যেটা হার্টের কারণে হচ্ছে ওটাও হচ্ছে, তো এই দুটার মধ্যে পার্থক্যটা কি স্যার? এটা বোঝার একটা সহজ পদ্ধতি হলো গ্যাস্ট্রিকের যে ব্যথা যেটা বলে, বা এটা ডিউডেনাল আলসারের পেইন, অথবা অনেকেরই অ্যাসিড ইরেকটেশনের কারণে পেটে ব্যথা হতে পারে। তারপরে গলব্লাডার স্টোন হলেও আপনার দেখা গেল যে তার ইরেকটেশন হচ্ছে, অথবা আমরা যেটাকে বলি যে তার একটু পেইন হচ্ছে। তো এগুলো সাধারণত এমটি স্টমাকে হয়, এমটি স্টমাকে গ্যাস্ট্রিকের পেইনটা হয়, মানে খালি পেটে গ্যাস্ট্রিকের ব্যথাটা বেশি হয়। আর ভরা পেটে খাওয়ার পরে যদি কোনো ব্যথা হয় তাহলে সেটা হয়তো বা হার্টের ব্যথা হতে পারে। এবং লোকেশন খুবই ইম্পর্টেন্ট, বুকের বাম দিকে অথবা সেন্ট্রালে, বুকের মাঝখানে যদি ব্যথা হয় এবং সেই ব্যথাটা দেখা গেল যে 3 থেকে 5 মিনিট খুব তীব্র আকার থাকলো, এবং সেখান থেকে আবার দেখা গেল যে বাম দিকে তার শোল্ডার হয়ে হাতের দিকে গড়িয়ে গেল, পেরিয়ে গেল, এটা আপনার হার্টের একটা টিপিক্যাল পেইন। অথবা এটা তার জ বরাবর, যেটা আমরা চোয়াল বলি, চোয়াল এবং এইদিকে আপনার ব্যথাটা সরে গেল, তাহলে এটা হার্টের ব্যথা। আর গ্যাস্ট্রিকের ব্যথাটা লোকালাইজ থাকবে, মানে যেই জায়গায় মানে পেটের মধ্যেই থাকবে, অথবা একটু উপরে আপার অ্যাবডোমেনে থাকবে, লেফট সাইডে মেইনলি এপিগ্যাস্ট্রিয়াম। স্যার এরপর মোহাম্মদ ইমরুল হাসান লিখেছেন, উনি বেশিক্ষণ হাঁটলে ওনার অনেক টায়ার্ড লাগে এবং দেখা যায় যে ঠিক হার্টের উপরের পার্টটাতে কেমন যেন কিটকিট করে কামড়ানো একটা ব্যথা উনি অনুভব করে। এটা টিপিক্যাল একটা মানে হার্টের ব্যথাই উনি বলছেন। আমার মনে হয় যে ভাই প্রশ্নটা করছেন তাকে তার নিকটবর্তী কোনো কার্ডিওলজিস্টের কাছে শরণাপন্ন হলে ভালো হবে। কিছু তার পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে, যেমন ইটিটি একটা টেস্ট আছে, ইটিটি করলে এটা ধরা পড়ে যাবে তার এটা হার্টের জন্য হচ্ছে কিনা। ভাই আপনি একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হন। স্যার এরপরে ডাক্তার শামীম আরাফাত লিখেছেন, অনেকদিন হাইপারটেনশনের মেডিসিনের খাওয়ার পর যখন একজনের অ্যাজমা হয়েছে, তো ওনার কি হাইপারটেনশন থেকে অ্যাজমাটি হয়েছে নাকি, বা অন্য কি কারণে এটা হয়েছে? আচ্ছা, এখানে স্যার ডাক্তার শামীম আরাফাত স্যার। ডাক্তার শামীম আরাফাত, আপনার এই প্রশ্নটা খুবই যৌক্তিক। আমরা অনেক সময়ই আমরা মনে করি যে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনের কারণে আমাদের যেটা হতে পারে। যদি এরকম হয় তাহলে কিছু কিছু মেডিসিন আছে ওইগুলো আপনার অ্যাভয়েড করতে হবে, যেমন বিটা ব্লকার গুলো সাধারণত আপনার অ্যাজমেটিক প্রবলেম সৃষ্টি করতে পারে অথবা শ্বাসকষ্টের সৃষ্টি করতে পারে। আদার দেন দ্যাট অন্যান্য যে মেডিকেশন গুলো আমরা ইউজ করি, আর অনেক মেডিকেশন আছে হাইপারটেনশনের, এগুলাতে সাধারণত অ্যাজমা হয় না। এই জন্য আপনাকে এটা সঠিকভাবে নির্ণয়ের জন্য একজন বক্ষবিধি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, তাহলে আপনি বুঝে যাবেন যে এটা অ্যাজমার কারণে হচ্ছে নাকি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনের কারণে হচ্ছে। আচ্ছা স্যার এরপরে মোহাম্মদ আমিনুল ইসলাম লিখেছেন, ওনার এএসডি ছিল, অপারেশন করা হয়েছে, এখন উনি জানতে চাচ্ছেন যে যেহেতু ওনার ছিল, ওনার বাচ্চারও কি হার্টের জন্মগত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনি একটু জানালে স্যার উনি উপকৃত হতেন। না, একজন বাবার যদি এএসডি থাকে তার বাচ্চার এএসডি হবে এমন কোনো কথা নেই, কিন্তু হবে না এটাও বলা যাবে না। এটা নতুন ভাবে আপনার বাচ্চার হতে পারে, কিন্তু এই জন্য যে আপনার ছিল সেই কারণে আপনার বাচ্চার হচ্ছে এটা মনে করার কোনো কারণ নেই। এরপরে কাউসার পারভিন লিখেছেন, ওনার বয়স 50-এর কাছাকাছি, উনি আপনার কাছে কিছু অ্যাডভাইস চাচ্ছিলেন যে কিভাবে হার্টের পেশেন্ট হওয়ার পরে আসলে সুস্থ থাকা যায়। হার্টের পেশেন্টকে খুব রিল্যাক্স থাকতে হবে, স্ট্রেস নেওয়া যাবে না। বোন কাউসার পারভিন, আপনাকে এই প্রশ্নটার জন্য খুবই ধন্যবাদ, কারণ এই প্রশ্নটা আমরা অহরহই ফেস করে থাকি। হার্টে অসুখ আছে অথচ আমরা সবসময় মনে করবো যে আমরা অসুস্থ, এটা ঠিক না। আমাদেরকে হার্টের জন্য মেডিকেশন আমরা নেব, হার্টের অ্যাডভাইস গুলা ফলো করব, এবং আমরা প্রচুর বিশ্রামে আমরা আমাদের রিল্যাক্সেশনের মাধ্যমে আমরা আমাদের হার্টের অসুখটাকে ভুলে থাকার চেষ্টা করব, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যে স্ট্রেসফুল লাইফ সেখানে যতটা সম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করব, এবং জীবনটাকে উপভোগ করতে গেলে আমাদের হার্টের চিকিৎসা এবং পাশাপাশি জীবনের সবগুলো
অনুষঙ্গ মেনে চলা, এটাই হলো আমাদের ভালো থাকার একটা উপায় আমি মনে করি। স্যার সারওয়ার হোসেন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। উনি বলেছেন যে আপনি যেহেতু একজন সরকারি হাসপাতালের ডাক্তার, উনি বলেছেন যে স্যার কিন্তু এখন পর্যন্ত যারা মানে উনি চেষ্টা করেও কোনো সরকারি হাসপাতালে সিরিয়াল পাননি। হ্যাঁ, এটা আমাদের সমস্যা, আমাদের একটা মূল সমস্যা যে আমাদের যে জনসংখ্যার দেশ, আমাদের 16 কোটি মানুষের একটা মাত্র ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। এছাড়া অন্য যে কোনো জায়গায় তাকে কিছু না কিছু খরচ করতে হয়। কাজে এখানে আসলে সিরিয়ালটা থাকবে। তারপরেও আমার মনে হয় যে আপনি যদি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আসেন এবং সেখানে কোনো একজন সার্জনের রেফারেন্স, দ্যাট ইজ তার যদি চেম্বারে আপনি যান, আমার মনে হয় না যে আপনাকে খুব বেশি সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হবে। এখন আমাদের প্রচুর রুগী, আমাদের সার্জন অনেক সংখ্যা বেড়েছে, কার্ডিওলজিস্টের সংখ্যা বেড়েছে। কাজে এখানে আসলে আপনি হতাশ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হবে আমি মনে করি না। এরপরে সেহেলি ফেরদৌস লিসা লিখেছেন, ওনার বয়স 48 বছর, উনি আবুধাবিতে থাকেন। উনি প্রতিদিনই প্রেসারের ওষুধ খাচ্ছেন। উনি যখন অনেক বেশি কাজ করেন অথবা অনেক বেশি কথা বলেন তখন ওনার বুকে কেমন ধরফর করে, এবং এটা কি হার্টের কোনো সমস্যা কিনা উনি জানতে এটা চাচ্ছিলেন। একটা খুবই জরুরি প্রশ্ন। আমরা যখনই কোনো কাজ করি বা কথা বলি, এগুলাকে আমরা এক্সারসাইজ হিসেবে ধরে নিই। সো এক্সারশন বা কোনো পরিশ্রমের সময় যদি আমাদের বুকের মাঝে ব্যথা হয় অথবা পালপিটেশন হয়, এটা আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে। আপনার এই প্রশ্নটির উত্তর আমি এইভাবে দিতে চাই, আপনার মেডিকেশনের জন্য এটা হচ্ছে না, আপনি দীর্ঘদিন ধরে হার্ট অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন নিচ্ছেন, এই জন্য এটা হচ্ছে না। আপনার হার্টে কিছু চেঞ্জ হচ্ছে, আপনার লাইফস্টাইল আপনি মডিফাই করেন এবং একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। স্যার একটু আগে আমরা সারওয়ার হোসেনকে নিয়ে কথা বলছিলাম, তিনি বলছিলেন সিরিয়াল পাচ্ছেন না। তো উনি স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলেন যে ওনার পায়ে ভ্যারিকাস ভেইনের সমস্যা আছে, এখন উনি কোথায় যাবেন এবং এখন কি করবেন। ভ্যারিকোজ ভেইন, এটা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আসতে হবে, আমাদের ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্ট আছে সেখানে, এবং আউটডোরে ওপিডি তে আসলে উনি সেখানে আরএস ভাস্কুলার সার্জারি, স্পেসিফিক্যালি বলে দিচ্ছি আরএস ভাস্কুলার সার্জারি, ওনার রুমে উনি দেখা করবেন, এবং ভ্যারিকোজ ভেইন সার্জারি প্রচুর হচ্ছে, কোনো সমস্যা নেই। এরপর প্রিন্স সরকার লিখেছেন, ওনার বয়স 29 বছর, ওনার সমস্যাগুলো হচ্ছে উনি ঝগড়া করলে বা বিপদে পড়লে ওনার বুক ধরফর করে, মিটিং বা বিশেষ জায়গায় কথা বলতে গেলে বুক ধরফর করে এবং আস্তে আস্তে মুখের চোয়াল কাঁপতে থাকে। তারপরে স্যার 3 নম্বর সমস্যা হচ্ছে শীতের সময় হালকা শ্বাসকষ্ট হয় এবং ঠান্ডার সমস্যা সবসময় প্রায় লেগে থাকে। স্যার উনি জানতে চাচ্ছিলেন যে ওনার উপরের সমস্যাগুলো যেগুলো উনি বলেছেন সেগুলো কেন হচ্ছে এবং তার সমাধান চাচ্ছিলেন স্যার। এগুলো আসলে হার্টের সমস্যা না, উনি একটু অ্যাংজাইটি পেশেন্ট বোঝা যাচ্ছে, কাজেই উনি একজন মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হলে ওনার আনসার পেয়ে যাবেন, বিশেষ করে ওনার চিকিৎসা পেয়ে যাবেন। এবং তারপরেও যদি এই মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরেও যদি ওনার কোনো সমস্যা থাকে, তাহলে পরবর্তীতে একজন কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। স্যার এরপরে শেখ কামাল লিখেছেন, ওনার বাবার বয়স 60 বছর, তিনি জানতে চাচ্ছিলেন যে তার বাবার যেহেতু 4টা ব্লক রয়েছে হার্টে, প্রায় 80-90% ব্লক রয়েছে, তো এখন কি বাইপাস সার্জারি করা পসিবল কিনা। বয়সটা 60 বছর স্যার। হ্যাঁ, এটা খুবই সম্ভব। ওনার 4টা ব্লক আছে, ওনার রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে এগুলোকে আপনার একটু কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ করতে হবে, হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে, এবং ফাইনালি ওনাকে নিয়ন্ত্রিত অবস্থায় অপারেশন করে ফেলতে হবে। আমাদের একজন ফ্যান আছেন মুস্তাকিম ফারুকি, উনি লিখেছেন যে হার্টের সব সার্জারি কি দেশে হচ্ছে কিনা। দর্শক আপনি যদি আমাদের এই পুরো ভিডিওটি প্রথম থেকে দেখেন তাহলে জানতে পারবেন স্যার এগুলো নিয়ে ডিটেলসে সবকিছু বলে দিয়েছে, এবং স্যার এটাও বলেছে যে হার্ট ট্রান্সপ্লান্টেশন ছাড়া বাকি সব কার্ডিয়াক সার্জারি এখন আমাদের দেশে হচ্ছে। স্যার মোহাম্মদ আক্তার হোসেন রুমি লিখেছেন, ন্যাচারালি কি কি খাবার খেলে ব্লকটা খুলে যায়। আসলে ব্লক না হওয়াটা খুব জরুরি, ব্লক হয়ে গেলে মানে খোলার সমস্যাটা থেকেই যায়। কাজেই আমি বলবো যে আমরা যদি কয়েকটা জিনিস অ্যাভয়েড করি খাবারের ব্যাপারে, বিশেষ করে অয়েলি ফুড, ফ্যাটি ফুড আমরা যদি অ্যাভয়েড করি, কার্বোহাইড্রেটও আমাদেরকে কমিয়ে দিতে হবে, আর গ্রিন লেফি ভেজিটেবল যতই আমরা খাবো, সবুজ পাতা জাতীয় খাবো, শাকসবজি, তারপরে ফ্রুটস আমাদের লাইফকে অনেক সতেজ রাখবে, সজীব রাখবে এবং করোনারিকেও ভালো রাখবে। আর মাংস জাতীয় খাবারের মাঝে রেড মিট, সিলেক্টিভলি রেড মিটটা আমাদেরকে বাদ দিতে হবে। রেড মিটটা খাওয়ার জন্য কিন্তু অনেক সমস্যা হয়, এটা আসলে হয়তোবা দর্শকরা জানে না।
মানে আমাদের আর্থ্রাইটিস, গাউট সবকিছুই রেড মিট রিলেটেড। রেড মিট রিলেটেড। তো এটাকে একটু অ্যাভয়েড করলে আমরা কিন্তু এমনিতেই সুস্থ থাকতে পারি। ইম্পর্টেন্ট হলো আমাদেরকে বেশি করে খেতে হবে সামুদ্রিক মাছ। জি, ওমেগা 3 লবণাক্ত খাবার, ফ্যাটি অ্যাসিড, যেটা এটা ওমেগা 3 ফ্যাটি প্রোটিন। অ্যাসিড, এটা প্রচুর পরিমাণে। এই ফ্যাটি অ্যাসিডটা ইট ইজ আমাদের ন্যাচারালি প্রোটেক্টিভ, জি, করোনারি প্রোটেক্টিভ ফ্যাটি অ্যাসিড, এটা আমাদের দরকার। আচ্ছা, এই জন্য আমাদেরকে সামুদ্রিক মাছ খেতে হবে। স্যার রুবেল আবুল কাশেম লিখেছেন, উনি কিভাবে বুঝবেন যে ওনার হার্টের সমস্যা হচ্ছে কিনা, এবং উনি লিখেছেন স্যার যে ওনার মাঝে মধ্যে বুকের বাম পাশে কি যেন একটা চেপে ধরে আছে এমন একটা ফিলিংস হয়। ওনার বয়স 32 বছর, উনি ধূমপান করতেন অনেক বছর ধরে, কিন্তু গত 5 মাস ধরে উনি ধূমপান ছেড়ে দিয়েছে। এখন পর্যন্ত সেই বুকের ব্যথাটি তেমন আর স্প্রেড করেনি। উনি জানতে চাচ্ছিলেন যে ওনার কি এখন কোনো কার্ডিওলজিস্টের শরণাপন্ন হতে হবে কিনা। ওনার একজন কার্ডিওলজিস্ট কাছে যেতে হবে, কারণ ওনার একটা ইসিজি করা খুবই জরুরি। কোলেস্টেরল লেভেলটা দেখতে হবে এবং ওনার ডায়াবেটিস সহ অন্যান্য যেসব কারণ আছে, এই কারণগুলো ইভালুয়েট করলে বোঝা যাবে যে ওনার হার্টের সমস্যা আছে। হার্টের সমস্যা আছে। তারপরে মঞ্জুরুল হক লিখেছেন, ওনার বুকের বাম পাশে মাঝে মধ্যেই ব্যথা করে, এটা কি কারণে হতে পারে? মাঝে মধ্যেই বুকের বাম পাশে ব্যথা করে, এটা একটা ওয়ান অফ দ্য সিমটম টু বি নোটিসড। এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হতে হবে। উনি একটা ইসিজি করে তারপর একজন কার্ডিওলজিস্টের কাছে চলে গেলে উনি আনসার পেয়ে যাবেন। আচ্ছা স্যার। এরপর নিপা খালেদ লিখেছেন, ওনার এক ভাইয়ের কোলেস্টেরল নিয়ন্ত্রণে আছে, স্মোক করে না, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে আছে, কিন্তু ডেন্টাল ট্রিটমেন্টের জন্য যখন ইকোস্প্রিনটা বন্ধ করা হয় তখনই 5-6 দিনের মাথায় সে তার হার্ট অ্যাটাক হয়ে যায়। এখন উনি জানতে চাচ্ছে এই অ্যাটাকটা কি ওই মেডিসিন বন্ধ ছিল বলে হয়েছে বা হচ্ছে, নাকি এটা অন্য কোনো কারণে হচ্ছে? না, হার্ট অ্যাটাক যেহেতু হয়ে গেছে, এটা কোন কারণে হয়েছে সেটা এখন বলা যাবে না, তবে ইকোস্প্রিন বন্ধ হওয়ার একটা কারণ হতে পারে। তবে 6 দিন বন্ধ রাখাটা খুবই বেশি হয়ে গেছে। ইকোস্প্রিন জাস্ট 48 আওয়ার্স, এখন যে লেটেস্ট যে গাইডলাইন এসেছে 48 আওয়ার্স বন্ধ রেখে উনি দাঁতের কাজ করে তারপরে আবার ওনাকে এটা শুরু করে দেওয়া উচিত ছিল। তবে যেহেতু ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, ওনাকে এখন ওনার চিকিৎসা নিতে হবে। আচ্ছা আচ্ছা স্যার। এরপর আলিফ বিনতে রহমান লিখেছেন, ওনার বেশ কিছুদিন যাবৎ বুকের বাম সাইডে এবং বুকের মাঝখানে চেপে ধরে আছে এরকম একটা ব্যথা অনুভব করছে উনি, এবং মাঝে মধ্যেই ব্যথাটা বাম সাইড থেকে ঘাড়ে এবং হাতে রেডিয়েট করছে। তো এটা নিয়ে কি টেনশনের কিছু আছে নাকি উনি জানতে চাচ্ছিলেন। উনি যেটা বলছেন যে এটা ঘাড়ের দিকে এবং চোয়ালের দিকে এবং শোল্ডারের দিকে চলে যাচ্ছে, এটা ওয়ান অফ দ্য টিপিক্যাল সিমটম অফ করোনারি হার্ট ডিজিজ। সো ওনাকে এটা ইভালুয়েট করতে হবে। জি স্যার। স্যার এরপরে এহসান পিন্টু লিখেছেন, ওনার 2টা ব্লক ধরা পড়েছিল 2014 সালে। ওনার হার্টের ড্রাগ, উনি এখন হার্বাল ড্রাগ খাচ্ছেন, তেমন পেইন নাই, তবে হাঁটলে একটু কষ্ট হয়, একটু রেস্ট নিলে আবার অনেকক্ষণ হাঁটতে পারে। আর একটাতে ব্লক আছে 100% আর আরেকটাতে আছে 95%। ওনার এখন কি করণীয়? ওনাকে অবশ্যই আমাদের যে সঠিক চিকিৎসা সেটাতে চলে আসতে হবে। ওনার চিকিৎসা অলরেডি উনি 100% ব্লক নিয়ে উনি ঘোরাফেরা করছেন, এটা অবশ্যই বিপজ্জনক। আমি অনুরোধ করব উনি যেন একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হন এবং উনি হৃদরোগ ইনস্টিটিউটে আসলে আমাদের এখানে প্রচুর অনেক কার্ডিওলজিস্ট আছেন, ওনার সমস্যার সমাধান করা যাবে। স্যার এরপরে মোহাম্মদ খায়রুল লিখেছেন, ওনার বয়স 40 বছর, ওনার স্মল বিএসডি আছে, উনি এখন কি করবেন বা ওনার জন্য কি ধরনের অ্যাডভাইস প্রয়োজন? স্মল বিএসডি একটা গ্রে জোন, আই মিন এটা অপারেশন লাগতেও পারে, অপারেশন ছাড়াও চলতে পারে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো এটা ইকো করে দেখতে হবে যে ওনার বিএসডির গ্রেডিয়েন্টটা কত এবং হার্টের সাইজ অলরেডি রাইট ভেন্ট্রিকুলার সাইজটা বড় হয়ে গেল কিনা। সো এটা এইভাবে আনসার দেওয়া যাবে না, ওনাকে একজন কার্ডিওলজিস্ট বা কার্ডিয়াক সার্জনের শরণাপন্ন হতে হবে। তারপর একটা কালার ডপলার ইকো করে দেখে তারপর ওনাকে ডিসিশন দেওয়া হবে এট দ্য এজ অফ 40। অনেক সময়ই আমরা মনে করি যে 40 বছর হয়ে গেছে, আসলে মানুষের জীবনে আমি মনে করি যে আগামী যে দিনগুলো, এই দিনগুলোতে উনি যদি ভালো থাকতে চায় তাহলে অবশ্যই ওনাকে চিকিৎসার মাঝে চলে আসতে হবে। তো এরপর ইফাত ফারজানা লিখেছেন, উনি একটু টেনশন করলে ওনার হার্টবিট অনেক বেড়ে যায়, ওনার বয়স 24 বছর, ওজন 64 কেজি, ওনার অন্য কোনো শারীরিক সমস্যা নেই, গত 2 সপ্তাহ ধরে ওনার এই সমস্যাটা হচ্ছে। এক্সকিউজ মি, মেইন সমস্যাটা কি বলছেন? স্যার উনি বলেছেন যে ওনার টেনশন করলে অনেক হার্টবিটটা বেড়ে যায়। এটা ওনার এটা একটা অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম, ইট ইজ নট হার্ট রিলেটেড প্রবলেম। আমার মনে হয় একজন মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হলে।
অনেক সময় কিন্তু স্যার টেনশন করলে বা এনজাইটিতে থাকলে, স্ট্রেসে থাকলে বুকে ব্যথাটা এটা খুবই আমরা স্বাভাবিক। দেখছি যে 50% যারা পেশেন্ট আমাদের জি কাছে জি আসে দে আর নট কার্ডিয়াক পেশেন্ট। আউট অফ আপনার যে তাদের যে অনেক ভয় এবং অ্যাপ্রিহেনশন থেকে তারা জি আমাদের কাছে আসছে এবং ইভালুয়েট করার পরে তারা আবার এখন নতুন ভাবে সুন্দর জীবনে ফিরে গেছে। ফিরে গিয়েছে। তো এরপরে বদরুদ্দোজা লিটন লিখেছেন, ওনার বয়স 49 বছর। ওনার প্রায় সময় বুকের বাম পাশে চিনচিন করে বা কুটকুট করে ব্যথা করে, তবে এই ব্যথাটা তেমন তীব্র নয়, কিন্তু এই প্রেজেন্ট সময়ে তার ব্যথাটি তীব্র অস্বস্তিতে পরিণত হয়েছে। ওনার মনে হয়, ওনার সবসময় মনে হয় যেন ওনার হার্ট অ্যাটাক হবে। এটা হওয়ার কারণটা কি, ওনার এখন কি করা দরকার স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলেন। যেহেতু ওনার সিমটম আছে, এই উপসর্গটা খুবই ইম্পর্টেন্ট যে উনি দীর্ঘদিন থেকে সাফার করছেন। সো আমার মনে হয় একটা ইটিটি করার জন্য ওনাকে আমি অ্যাডভাইস করবো, একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হয়ে উনি যেন একটা ইটিটি করিয়েন। ইটিটি করলেই জানতে পারবে যে এটা হার্টের জন্য হচ্ছে কিনা। স্যার এরপরে ফারহানা সূচি লিখেছেন, ওনার হাজবেন্ডের গত 2 মাস ধরে বুকে ব্যথা এবং ওনারা কন্টিনিউয়াসলি অ্যাপোলো এবং ইউনাইটেডে টেস্ট করাচ্ছেন, বাট ডাক্তাররা বলছে হার্টে কোনো প্রবলেম নেই, বাট তার ব্যথা এখনো আছে। ওনার হাই ব্লাড প্রেশার আছে, উনি প্রতিদিনই অ্যামডোগল 5 খাচ্ছেন। তো স্যার ওনার এই ব্যথাটা কেন হচ্ছে স্যার আপনার কাছে জানতে চাচ্ছেন। এই ব্যথাটা, এটা একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে এই ব্যথাটা হার্টের কারণে হচ্ছে কিনা। যেহেতু উনি দীর্ঘদিন থেকে হার্টের ওষুধ খাচ্ছেন, বিশেষ করে অ্যান্টি হাইপারটেনসিভ খাচ্ছেন, ওনার অ্যান্টি হাইপারটেনশন, হাইপারটেনশনটা পুরোপুরি আপনার কন্ট্রোলে আছে কিনা সেটা দেখতে হবে। আর অনেক সময় বুকে স্পাজমের কারণেও আমরা হয়তো ডিজিজ পাচ্ছি না এবং এনজিওগ্রাম করেও দেখা গেল যে এনজিওগ্রাম নর্মাল, তারপরেও কিন্তু ব্যথা আছে। এই ধরনের একটা ভেরিয়েন্ট আছে, এটাকে প্রিন্স মেটাল এনজাইনা বলে। হ্যাঁ, উনি টেনশন করলেই ওনার বুক চেপে আসে। সো ইন দ্যাট কেস ওনার কিন্তু ওষুধ খেতে হবে ব্যথার জন্য। এবং অ্যানজিওলাইটিক ড্রাগটাও তাকে কন্টিনিউ করতে হবে স্যার। কন্টিনিউ করতেই হবে। সেকেন্ডারিলি পেইনের জন্য তাকে ভেসোডাইলেটর ড্রাগ খেতে হবে এবং কার্ডিওলজিস্টের শরণাপন্ন হতে হবে। যেহেতু ওনার একটা সুখবর হল যে ওনার করোনারি ভালো আছে। জি জি। যদি এনজিওগ্রাম যদি না করে থাকে তাহলে এনজিওগ্রাম করায় নিতে পারে। এরপরে ইয়াকুব আলী লিখেছেন, ওনার সবসময় ব্লাড প্রেশার 165/110 থাকে। উনি বারবারই চেক করিয়েছেন, মোটামুটি এটাই ওনার থাকে সবসময়। ওনার কোলেস্টেরল চেক করার পরে দেখা গিয়েছে সেটা নর্মাল, এবং উনি যখন অনেক কাজ করেন, অনেক পরিশ্রম করেন, তখন ওনার ব্লাড প্রেশার 130/80-তে আসে, এবং এটা ছাড়া ওনার আর কোনো উপসর্গ নেই। ওনার বয়স 29 বছর স্যার। উনি জানতে চাচ্ছিলেন যে এটা কি কোনো হার্টের সমস্যা কিনা বা ওনার কি কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে কিনা। কিন্তু পরবর্তীতে এটা হার্টের সমস্যা করতে পারে। কাজেই প্রেশারটাকে ওনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। পারসিস্টেন্ট একটা হাইপারটেনশন তার আছেই স্যার। কাজেই এটাকে নিয়ন্ত্রণ, এবং তার বয়স কম। জি জি, 29 বছর মাত্র। হ্যাঁ, 29 বছর বয়সে 160 যদি তার কখনো প্রেশার হয়, এটা অবশ্যই গ্রহণযোগ্য না, এবং তাকে প্রপার মেডিকেশন নিতে হবে। একজন ভালো মেডিসিন বিশেষজ্ঞ অথবা কার্ডিওলজিস্টের কাছে গিয়ে ওটা ওনাকে ব্যবস্থা করতে হবে। স্যার এরপরে হৃদরোগ ইনস্টিটিউট সম্পর্কে আমাদের আরো একজন ফ্যান একটি কমপ্লেন করেছে বললেই বলা যায়। স্যার ওনার নাম রাইদা ইসলাম। উনি বলেছেন উনি আপনাদের হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওলজি ডিপার্টমেন্টে গিয়েছেন। ওনার কাছে মনে হয়েছে সেটা আরো ক্লিন হওয়া দরকার, তাহলে সব মানুষই সরকারি হাসপাতালে যাবেন, কেউ আর তাহলে বেসরকারিতে যাবেন না। এটা একটা সচেতনতামূলক একটা কমপ্লেন। এটা আমারও কমপ্লেন আছে। এজ এ ডক্টর আমি সবসময় একটা নিট অ্যান্ড ক্লিন পরিবেশে কাজ করতে চাই, আমার দায়িত্ব আছে, এবং আমার যারা ক্লিনার আছে তাদের যেমন দায়িত্ব আছে। আমি মনে করি হসপিটালটাকে আমাদেরকে ভালোবাসতে হবে। যে কোনো হসপিটাল, সরকারি বেসরকারি কোনো প্রশ্ন নাই, সেখানে মানুষের জীবনের সার্ভিস দেওয়া হয়। কাজে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন, উনি যেটা বলছে এটাকে আমি অ্যাড্রেস করতেছি। স্যার উনি আরো একটা কথা বলেছেন, উনি বলেছেন ডাক্তাররা যেমন ভালো ব্যবহার করে, এরকম যদি সিস্টার বা ব্রাদার যারা থাকেন তারাও একটু ভালো ব্যবহার করেন, তাহলে সবাই আসলে সরকারি হাসপাতালে যাবে। খুবই গ্রহণযোগ্য একটা কথা উনি বলেছেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি, এবং এই মেসেজটা ফেসবুকের মাধ্যমে আমি আমার নার্স এবং অন্যান্য যারা আছে তাদেরকেও দিচ্ছি। আসলে ওয়েল বিহেভ করতে আমাদের কোনো কিছু খরচ করতে হচ্ছে না, এবং এটা মানুষের ডিমান্ড। একটা মানুষ সার্ভিসের জন্য আমার কাছে আসছে, যতটা সম্ভব আমার পক্ষে যতটা সম্ভব ভালো ব্যবহার করতেই হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। স্যার এরপর মোশাররফ হোসেন লিখেছেন যে স্যার উনি আপনার কাছে জানতে চাচ্ছিলেন যে যেহেতু আপনি অনেকগুলো বাইপাস সার্জারি করেছেন, তো আপনার কাছে কি মনে হয় বাইপাস হার্ট সার্জারিতে কি সম্পূর্ণ ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আসলে বাইপাস সার্জারি আমরা যে প্রবলেমগুলো পাই, এই প্রবলেমগুলোকে আমরা সলভ করে দিচ্ছি, তারপরেও কিন্তু আপনার জীবন থেকে যাচ্ছে। আবার আপনাকে নতুন 3টা ভেসেলে আমরা বাইপাস করে দিলাম,
অন্যান্য ব্রাঞ্চেও আপনার ডিজিজ হতে পারে। সো বাইপাস সার্জারি করলে আপনি পুরোপুরি সুস্থ জীবনযাপন করবেন এটা মনে করার কোনো কারণ নেই। আপনাকে প্রাইমারি যে অ্যাডভাইস যে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, এবং যে গ্রাফগুলো আমরা দিয়েছি, আমার কাছে যে ডকুমেন্টস আছে 10 থেকে 12 বছর রোগীরা ভালো আছে, এবং আমরা টেস্ট করেও দেখছি, এনজিওগ্রাম করে দেখছি যে গ্রাফটগুলো ভালো আছে। আবার কারো কারো গ্রাফট বন্ধ হয়ে গেছে, তখন আমরা অ্যানালাইসিস করে দেখলাম তারা লাইফস্টাইল মডিফাই করতে পারে নাই। কোনো কারণে দেখা গেল যে সে হাঁটতে পারছে না, সে খাবার দাবার কন্ট্রোল করতে পারছে না, স্মোকিং ছাড়তে পারছে না, এবং সে মনে করছে আমি তো অপারেশন করে ফেলছি, আমি তো ভালোই হয়ে গেছে, আমি অপারেশন। এবং আমাকে এক রোগী বলছে, স্যার বোম্বে থেকে আমি অপারেশন করে আসছি, মানে এইভাবে বলছে যে আমি সিঙ্গাপুর থেকে অপারেশন করেছি, আমি এখন আর কেন এইগুলা এত ওষুধ খাবো কেন। কিন্তু না, কিছু কিছু ওষুধ যেমন তার ডিসলিপিডিমিয়ার যে মেডিকেশন, এটা তাকে কন্টিনিউ করতে হবে, প্রোফাইল্যাকটিক কিছু খেতেই হবে তাকে সবসময়। এট দ্য সেম টাইম তার লাইফস্টাইলটাকে মডিফাই করতে হবে, এটাই আসলে মেইন। স্যার এরপরে কাশফিয়া জাহান লিখেছেন যে ওনার বাচ্চাটি হওয়ার পরে, ওনার একটা বাচ্চা হয়েছে 1 বছর বয়স, বাচ্চা হওয়ার পর থেকে ওনার আসলে হার্টবিটটা বেড়ে গিয়েছে উনি বলছেন, এবং ওনার অনেক বেশি প্যালপিটেশন হয় এটা উনি বলছেন। তো এটা কেন হচ্ছে স্যার? এবং ওনার হাই প্রেশার আছে বাচ্চা হওয়ার পর থেকে, ওনার হাইপারটেনসিভ পেশেন্ট উনি। তো এখান থেকে কি ওনার কোনো ফার্দার কমপ্লিকেশনস হতে পারে কিনা উনি জানতে চাচ্ছিলেন। ওনাকে একটা থরো ইভালুয়েশনে যেতে হবে। ওনার হাইপারটেনশন যেহেতু আছে, হাইপারটেনশনের কারণে কিন্তু হার্টবিট বেড়ে যায়। দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাসোসিয়েশন অফ হাইপারটেনশন। এই জন্য ওনার যে মেডিকেশন আছে সেখানে হয়তো বিটা ব্লকার লাগতে পারে। এট দ্য সেম টাইম উনি ওনার ওয়েট কন্ট্রোলে রাখতে হবে। ওনার অ্যানিমিয়া হলেও আপনার ওনার পালপিটেশন হতে পারে। কাজেই ওনার নিউট্রিশনের জন্য, ওনার মেডিকেশনের জন্য ওনাকে একজন মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে একটা থরো অ্যাসেসমেন্ট করে নিলে আর কি জানা যাবে তারটা কেন হচ্ছে আসলে। স্যার আমরা আমাদের আলোচনায় আবার ফিরে আসছি। স্যার আপনি বলছিলেন আমাদের বাংলাদেশে কার্ডিয়াক সার্জারি নিয়ে, তো এতক্ষণ তো আমরা ফ্যানদের প্রশ্নগুলো নিয়ে আসলাম। স্যার বাংলাদেশে সারা বছরে আসলে কি পরিমাণ কার্ডিয়াক অপারেশন হয়ে থাকে? এটা আজকে আমরা গর্ব করার মতো একটা স্টেজে চলে আসছি। বাংলাদেশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সহ এখন 20টা সেন্টার, 20 সেন্টার্স আর ওয়ার্কিং ইন বাংলাদেশ। আমরা যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব তখন টোটাল বাংলাদেশ, জি, এখানে সরকারি বেসরকারি সবই আমরা হাতে হাত ধরে কাজ করছি। কিন্তু মাদার ইনস্টিটিউট বলতে যেটা বোঝায় সেটা হলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আমি আজকে এখন এই মুহূর্তে যখন কথা বলছি, এখনো কিন্তু বাংলাদেশে অন্তত 30টা সেন্টারে আপনার কার্ডিয়াক সার্জারি চলতেছে। বিভিন্ন ধরনের প্রসিডিউর হচ্ছে, এনজিওগ্রাম, ক্যাথল্যাবে এনজিওগ্রাম হচ্ছে, অপারেশন যে থিয়েটার গুলো আছে সেখানে কাজ হচ্ছে। আজকেও আমি সকালেও খবর নিয়েছি, আজকে আমাদের দেশে 45 অপারেশন হচ্ছে। টোটাল অপারেশন যদি 45 একদিনে হয়, তাহলে সপ্তাহে 6 দিন অপারেশন হচ্ছে, আদার দেন ফ্রাইডে। এবং ফ্রাইডে তো আপনার ইমার্জেন্সি কার্ডিয়াক সার্জারি হচ্ছে। সো আমরা কম বেশ সারা বছরে আমরা 12 থেকে 14,000 অপারেশন আমরা কার্ডিয়াক সার্জারি সার্জিক্যাল প্রসিডিউর করে থাকি। তাহলে আপনি দেখেন ইট ইজ হিউজ নাম্বার। কিন্তু আমরা যদি অন্যদিকে আবার চিন্তা করি, 16 কোটি মানুষের দেশে আরো বেশি হওয়ার প্রয়োজন আছে। কারণ আমাদের অনেক রোগী এখানে কমপ্লেইন করছে যে তারা সিরিয়ালি পাচ্ছে না। সো আমরা এই ব্যাপারে আমাদের যে সম্ভাবনাটা হলো যে আমাদের কাজ করার ক্ষেত্র রয়ে গেছে, আমাদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে। এবং কাজ করতে গেলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের আরো হসপিটালের সংখ্যা বাড়াতে হবে, সরকারি বেসরকারি 2 লেভেলেই বাড়াতে হবে। গরিব রোগীদের যাওয়ার জায়গা নেই, আমরা কি করব? সো নো আনসার। আমি তাকে আনসার দেওয়া মানে হলো তার জন্য একটা হসপিটালের ব্যবস্থা করা, একটা সিটের ব্যবস্থা করা, অপারেশনের ব্যবস্থা করা। আর যদি আপনার প্রাইভেট, যাদের টাকা পয়সা আছে তারা মাশাআল্লাহ প্রাইভেটে যেতে পারছে, দেশের বাইরে, এটা নিয়ে আমি কনসার্ন না। আমরা মোর কনসার্ন হলাম দেশের সাধারণ মানুষকে নিয়ে। কিন্তু যখন হার্টের অসুখ হবে সে যেন অপারেশনটা পায়, এটা সমূহ সম্ভাবনা আমাদের দেশে রয়ে গেছে। এই ব্যাপারে এন্টারপ্রেনারদের এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে, আরো বেশি বেশি হসপিটাল করতে হবে, ম্যান পাওয়ার ক্রিয়েট করতে হবে, প্রচুর ডক্টরকে এই দিকে চলে আসতে হবে। তাহলে আমরা একটা আমাদের স্বপ্নের একটা কার্ডিয়াক সার্জারি বাংলাদেশে আমরা করতে পারবো, যেখানে কেউ সিরিয়ালের জন্য এত লম্বা সময় ওয়েটিং থাকে। স্যার আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে কার্ডিয়াক অপারেশন গুলো হচ্ছে, এটার জন্য কি ধরনের ফ্যাসিলিটিস আসলে সব হসপিটালগুলোতে থাকা প্রয়োজন? কার্ডিয়াক সার্জারি রাখতে গেলেই আপনাকে বেসিক কিছু জিনিস রাখতে হবে। সেখানে আপনার সিসিইউ থাকতেই হবে, আইসিইউ থাকতে হবে, কার্ডিয়াক আইসিইউ থাকতে হবে, একটা স্ট্যান্ডার্ড একটা ল্যাব থাকতে হবে যেখানে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হবে, একটা ক্যাথ ল্যাব থাকতে হবে যেখানে আপনার এনজিওগ্রাম সহ, আপনার এনজিওপ্লাস্টি সহ আপনার কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করা যাবে, সিটি স্ক্যান থাকার ফেসিলিটিস থাকতে হবে যেখানে সিটি এনজিওগ্রাম করা যাবে, এমআরআই থাকার ফেসিলিটিস থাকতে হবে। এই ফেসিলিটিস গুলো হলো রোগ নির্ণয়ের জন্য।
আর রোগীর সার্ভিসের জন্য আপনাকে সিসিইউ, আইসিইউ, এইচডিইউ এইসবগুলো ফেসিলিটিস আপনাকে রাখতে হবে। এবং এইগুলো এখন আছে, যেসব জায়গায় আছে সেখানে কার্ডিয়াক সার্জারি হচ্ছে। স্যার বাংলাদেশে কার্ডিয়াক অপারেশন গুলোর প্রোগনোসিস বা সাফল্য কেমন স্যার? সাফল্য আপনি ইকুইভ্যালেন্ট টু এনি ওয়ার্ল্ড ক্লাস সেন্টার। বাংলাদেশে এএসডি অপারেশন করছে 20 বছর আগে, আর সিঙ্গাপুরে করছে, সব দুইটা রোগী ভালো আছে। এই ধরনের রোগী আমরা রেগুলার ফলো আপ করছি। বাইপাস সার্জারি সিঙ্গাপুরে করছে, আবার বাংলাদেশে করে। বাংলাদেশে এনি সেন্টার, আমি নাম মেনশন করছি না। এবং আই এম শিওর এন্ড কনফিডেন্ট এনাফ যে আমাদের এখানে যে রোগীরা অপারেশন করছে তারা ভালো আছে। স্যার বাইরের এই কার্ডিয়াক অপারেশন আর বাংলাদেশের অপারেশনের সাথে কি কোনো ডিফারেন্স আছে বলে আপনি মনে করেন? ডিফারেন্স আছে একটা জায়গায়। আমরা তো আসলে একটা গরিব দেশ না বলে আমরা বলতে পারি আমরা একটা উন্নয়নশীল দেশ, এবং আস্তে আস্তে আমরা মধ্যম আয়ের দিকে যাচ্ছি। আমাদের দেশেও এখন অনেক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে। আপনি প্রাইভেটে দেখবেন অনেক সুন্দর সুন্দর হসপিটাল হচ্ছে, সরকারি লেভেলে আমরা সেটা পারছি না। কিন্তু বিদেশে আপনার বিশেষ করে কার্ডিয়াকটা সম্পূর্ণই আপনার প্রাইভেট, সরকারি হাতে নাই এটা। এই জন্য প্রাইভেট যে কোনো সেন্টার ডেফিনেটলি এটা দেখতে সুন্দর হবে, এটা অনেক পলিশড হবে, সেখানে সার্ভিস, কিন্তু এটা কিন্তু আপনাকে বাই করতে হচ্ছে, আপনাকে টাকা দিয়ে অর্জন করতে হচ্ছে। কাজেই সেটা কিন্তু অনেক কস্টলি। এইটুকু তফাৎ আছে, কস্টের শুধু তফাৎ আছে, কস্টের সঙ্গে সার্ভিসেরও তফাৎ আছে। আদার দেন দ্যাট অপারেশন এন্ড প্রসিডিউর ওয়াইজ কোনো তফাৎ নাই। অপারেশন থিয়েটারে তো আমি সার্জেরি কাজ করছি। মেইনলি অপারেশনে কোনো ডিফারেন্স না, ডিফারেন্সটা হচ্ছে সার্ভিসে, যে সে যে সার্ভিসটা পাচ্ছে আর কি। স্যার হৃদরোগ ইনস্টিটিউটের রোগীদের জন্য কার্ডিয়াক কি ফ্যাসিলিটিস আছে স্যার, এটা যদি আমাদের ফ্যানদের উদ্দেশ্যে একটু বলতেন। আসলে হৃদরোগ ইনস্টিটিউট হলো মাদার ইনস্টিটিউট। এখানেই আপনার হার্টের চিকিৎসা শুরু হয়েছিল, এবং এটা আজ পর্যন্ত এমন একটা অবস্থানে আসছে যে আমরা গর্ব করতে পারি যে আমাদের দেশে এখন হৃদরোগের সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হচ্ছে। আমরা যদি বলি ইসিজি থেকে শুরু করে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, তারপরে ইটিটি, এনজিওগ্রাম, সিটি এনজিওগ্রাম, সবই আমাদের হৃদরোগ ইনস্টিটিউটে হচ্ছে। আর অপারেশন তো আমি বলছি আগে যে সব অপারেশন হৃদরোগ ইনস্টিটিউটে হচ্ছে। স্যার আপনি বলেছিলেন যে হার্ট ট্রান্সপ্লান্টেশন আমাদের দেশে এখন হচ্ছে না, এটা বাদে সবকিছুই হচ্ছে। তো স্যার এই হার্ট ট্রান্সপ্লান্টেশনটাও কি বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে বলে আপনি কি মনে করেন? আমি অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ পারে নাই, এমন কিছু হয় নাই। এবং আমাদের সার্জন রয়ে গেছে, এখন আমাদের ট্রান্সপ্লান্ট করার মতো আমাদের অনেক সার্জন রয়ে গেছে। এবং এটার জন্য আহামরি কিছু দরকার নেই, সরকারের কিছু ইনিশিয়েশন দরকার আছে, সেখানে কিছু নীতিমালার ব্যাপার আছে, তো কিছু আইনগত বিষয় আছে। এগুলো হয়ে গেলে বাংলাদেশও ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে হার্ট ট্রান্সপ্লান্ট হবে। স্যার আজকে তো আমরা অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। স্যার তো শেষ পর্যায়ে এসে স্যার আপনি একটু যদি আমাদের ফ্যানদের উদ্দেশ্যে কার্ডিয়াক কিছু সিমটমস নিয়ে কিছু টিপস যদি দিতেন স্যার। আমি ফ্যানদেরকে বলবো আপনারা সবসময় ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এবং সুস্থ জীবনযাপন করবেন। আপনারা পরিমিত আহার করবেন এবং প্রতিদিন হাঁটবেন। যে যেখানে আছেন সেখানে, আপনার যদি রাস্তায় হাঁটার জায়গা না থাকে আপনি ছাদের উপরে হাঁটেন 40 মিনিট প্রতিদিন 40 মিনিট হাঁটলে আপনি 7 দিনে আপনার শরীরের যে ক্লান্তি এবং যে করোনার যে সমস্যা হওয়ার সম্ভাবনা এটা আপনার দূর হয়ে যাবে। আর খাবার ব্যাপারে একটু সিলেক্টিভ হতে হবে। আমরা এখন বেশি বেশি আপনার ফাস্ট ফুডের দিকে চলে যাচ্ছি। ফাস্ট ফুড আমাদের জন্য ভালো না। আমাদেরকে নর্মাল খাবার গ্রহণ করতে হবে, কার্বোহাইড্রেট কমিয়ে দিতে হবে এবং ফ্যাটি ডায়েট কমিয়ে দিতে হবে। ধূমপানের অভ্যাস প্রথমেই আপনাকে ছেড়ে দিতে হবে। একটা সুস্থ জীবনযাপন একটা সুস্থ হার্টের জন্য একটা অপরিহার্য। আমি মনে করি যে আমাদের ফ্যানরা এটা ফলো করবে, এবং তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনি নিজেকে দূরে না রেখে হৃদরোগ ইনস্টিটিউট সহ যেখানে হার্টের ফেসিলিটিস আছে সেখানে গিয়ে আপনি আপনার হার্ট চেক করাবেন। কারণ জীবনে আপনি আর যাই করেন আপনার হার্ট কিন্তু একটা হার্ট অ্যাটাক হয়ে গেলে আপনি কিন্তু আর নেক্সট চান্স নাও পেতে পারেন। এই জন্য হার্ট অ্যাটাকের আগেই আপনাকে প্রিভেন্টিভ মেজার নিতে হবে এবং আপনাকে ভালো থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার ফ্রেন্ডদেরকে অনেক ধন্যবাদ। দর্শক দেখতে দেখতে আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে গিয়েছি। আশা করছি আপনারা সবাই স্যারের কথা থেকে উপকৃত হয়েছেন এবং স্যার যে কথাগুলো বলেছেন সেগুলো অবশ্যই মেনে চলবেন। আপনারা জানেন ডক্টরলা.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডাক্তারস অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আমাদের সাথে দেশ জুড়ে রেজিস্টার্ড কৃত ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কল করতে পারেন 16484 এই নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন www.doctorla.com এই ঠিকানায়। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত ডক্টরলার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।